আসসালামু আলাইকুম। ৭ শ্রেণীর খতিয়ানের মালিকানা বাতিল, অর্থাৎ এই ৭ শ্রেণীর খতিয়ান অনুযায়ী কোনোভাবে যেমন জমির মালিকানা নতুন করে লাভ করা যাবে না বা পূর্বেও যারা মালিকানা পেয়েছিল তাদেরও মালিকানা বাতিল। এখানে যে ৭ শ্রেণীর খতিয়ানের কথা বলা হচ্ছে, এই খতিয়ানগুলো সম্পর্কে ভূমি আইনে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এই খতিয়ান অনুযায়ী যদি কোনো ব্যক্তি পূর্বে মালিকানা লাভ করে থাকে তাহলে তাদের এখন মালিকানা ছেড়ে দিতে হবে। ইতিমধ্যে বাংলাদেশে ভূমি ব্যবহার সত্ত্ব আইন, এছাড়া বালু ও জলমহল আইন এবং ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের যে বিধিমালা প্রকাশিত হয়েছে, এই আইনের মাধ্যমে নির্ধারিত করে দেওয়া হয়েছে যে এই খতিয়ানগুলো অনুযায়ী মালিকানা লাভ করা যাবে আর এই খতিয়ানগুলো অনুযায়ী মালিকানা লাভ করা যাবে না। এর মধ্যে ৭ শ্রেণীর এমন খতিয়ান আছে যে খতিয়ান অনুযায়ী যারা পূর্বে থেকে মালিকানা ধরে রেখেছে এখন তাদের আর কিছু করার থাকবে না, অর্থাৎ জমির প্রকৃত মালিক যারা তারা জাস্ট একটা স্টেপ গ্রহণ করলেই এখন এই ৭ শ্রেণীর খতিয়ান বাতিল করে দিয়ে তারা তাদের জমি উদ্ধার করে নিতে সক্ষম হচ্ছে। তো প্রিয় ভিউয়ার্স, যে ৭ শ্রেণীর খতিয়ান সম্পূর্ণভাবে বাতিল হয়ে গিয়েছে, আজকের এই ভিডিওতে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ১ নম্বরে, দলিল পরে খতিয়ান পূর্বে, এমন খতিয়ান যাদের আছে তাদের খতিয়ান বাতিল। এখানে বিষয়টি এরকম, কোনো একজন ভূমি মালিক তিনি জমি বিক্রয় করেছে, আর যিনি জমি ক্রয় করেছে তিনি জাস্ট জমিটা ক্রয় করার পরে উক্ত বিক্রেতার কাছ থেকে দলিল তৈরি করে নিয়েছে এবং দলিলটা রেজিস্ট্রেশনও হয়েছে। এখন এই যে দলিলটা রেজিস্ট্রেশন হয়েছে, সাধারণত বাংলাদেশে যে ভূমি যে ব্যবস্থাপনাটা রয়েছে এই ব্যবস্থাপনার আন্ডারে কোনো একজন ভূমি মালিক যখন দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করে তখন উক্ত দলিল অনুযায়ী ওনাকে আবার সহকারী কমিশনার ভূমি বা এসিল্যান্ড বরাবর আবেদন করার মাধ্যমে নামজারি করে নিতে হয়। কিন্তু এখানেই বাংলাদেশে বড় একটা সমস্যা, ভূমি মালিকদের কাছে অন্যতম একটা হয়রানির নাম হচ্ছে এই নামজারি সিস্টেম, যার কারণে লিগ্যাল ওয়ে ব্যবহার করার মাধ্যমে অর্থাৎ সম্পূর্ণ সঠিক পদ্ধতি মেনটেন করে দলিল তৈরি করার পরেও অনেক ভূমি মালিক আছে তারা নামজারি করতে চায় না, যেহেতু তাদেরকে পদে পদে হয়রানিতে পড়তে হয়, যার কারণে নামজারি তাদের কাছে একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, যে সমস্ত দলিল অনুযায়ী ভূমি মালিকগণ তারা জমির মালিকানা লাভ করার পরে নামজারি করেনি, তারা মূলত এক প্রকার এই আতঙ্কগ্রস্ত হওয়ার কারণে তারা সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার উদ্দেশ্য হতে পারে বা ভয়ের কারণে তারা নামজারি না করলেও তারা নিজেরাই নিজেদেরকে চরমভাবে ক্ষতি করে। যে ব্যক্তি থেকে ওই ব্যক্তি জমিটা ক্রয় করেছে, মূল বিক্রেতা যিনি, তিনি যদি মনে করে যে যেহেতু এই জমিটা এখনো নামজারি হয়নি তাহলে উনি চাইলেই কিন্তু জমিটা আবার আরেকজনের কাছে বিক্রয় করে দিতে পারবে। এভাবে ওই বিক্রেতা যদি জমিটা আবার আরেকজনের কাছে বিক্রয় করে দেয়, অর্থাৎ দ্বিতীয় যে ব্যক্তির কাছে বিক্রয় করে দিল, সেই দ্বিতীয় ব্যক্তি যদি জমিটা ক্রয় করার পরে উনি দলিল রেজিস্ট্রেশন করে নেওয়ার পরপরই নামজারির জন্য আবেদন করে, তাহলে কিন্তু উনি নামজারি পেয়ে যাচ্ছে। এখানে দ্বিতীয় যে ব্যক্তি জমিটা ক্রয় করেছে তিনি নামজারি পেয়ে গেল, তাহলে প্রথম যে ব্যক্তিটা দলিল অনুযায়ী জমিটা ক্রয় করেছিল তিনি তো নামজারি পেল না। এখানে প্রকৃত অর্থে জমির মালিক কে হবে? ভূমি রেজিস্ট্রেশন আইন 1905 অনুযায়ী দলিল প্রথমে যার, অর্থাৎ প্রথমে যে দলিলটা রেজিস্ট্রেশন হয়েছে সেই ব্যক্তি জমির প্রকৃত মালিক হবে। তবে এখন ওনাকে আবার একটি কাজ করতে হবে, ওনাকে নামজারি বাতিলের জন্য ওনাকে আবার মিসকেস করা লাগবে। যেহেতু দ্বিতীয় যে ব্যক্তি উনি দলিল করে নিয়েছে এবং ওনার দলিলটা পরে, কিন্তু নামজারি উনি আগে করে নিয়েছে। প্রথম দলিলওয়ালা যেখানে নামজারি করার কথা ছিল সেই জায়গায় প্রথম দলিলওয়ালা ব্যর্থ এবং দ্বিতীয় দলিলওয়ালা উনি নামজারি করে নিতে সক্ষম হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে উনি জমির পরিপূর্ণ মালিক হয়ে গেল। এভাবে যারা দ্বিতীয় পর্যায়ে দলিল তৈরি করার পরে বা প্রথম মানে যে দলিল হয়েছে তারপরে, যেটা যতক্ষণ পরেই হোক না কেন, একটু পরে হলো যদি এমন দলিল অনুযায়ী কেউ মালিকানা লাভ করে যদি নামজারি করে নেয়, এখন তার নামজারি বাতিল হয়ে যাবে। সে কখনো ওই নামজারি অনুযায়ী জমিটা ভোগ দখলও করতে পারবে না এবং স্থায়ীভাবে জমির মালিকানা ধরে রাখতেও সক্ষম হবে না। দ্বিতীয় পর্যায়ে হেবা দলিল অনুযায়ী যারা মালিকানা লাভ করেছিল, সাধারণত বাংলাদেশে অত্যন্ত আলোচিত এবং সমালোচিত একটি দলিল হচ্ছে হেবা দলিল। আসলে আলোচিত এবং সমালোচিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে হেবা দলিলটা যখন তৈরি হয়, এই হেবা দলিলটার একটা নির্দিষ্ট শর্ত আছে। প্রথমত অবস্থায় 3টে শর্ত পূরণ করার পর তারপর হেবা হয়। আবার রক্ত সম্পর্কীয় 14টা শ্রেণী আছে, সেই রক্ত সম্পর্কে 14টা শ্রেণীর ভিতরে যদি হেবা না হয়ে থাকে তাহলেও সেই হেবাটা বৈধতা হারায়। তবে এখানে হেবা দলিল যদি তৈরি করার সময় যিনি হেবাটা কইরে দিচ্ছে আর হেবা গ্রহীতা যিনি, তাদের ভিতরে সবকিছু ঠিক আছে, রক্ত সম্পর্কীয় সমস্ত বিষয় সমস্ত কানেকশনগুলো ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে প্রথম যে ব্যক্তি হেবা করেছে
তিনি সজ্ঞানে স্বইচ্ছায় হেবা করেনি। অর্থাৎ যে ব্যক্তি হেবা গ্রহণ করছে বা হেবা করে নিয়েছে, তিনি এক প্রকার জোর জবরদস্তি ব্যবহার করার মাধ্যমে, তিনি এক প্রকার কৌশল অবলম্বন করার মাধ্যমে, এছাড়া যে ব্যক্তি থেকে হেবা করে নেওয়া হচ্ছে তিনি হয়তো মানসিক বিকারগ্রস্ত, অসুস্থ, এক কথায় তাকে ব্যবহার করার মাধ্যমে তার ইচ্ছার বিরুদ্ধে যে যদি হেবা করে নেওয়া হয়, তাহলে অন্য যে ওয়ারিশেরা এই হেবা করার কারণে বঞ্চিত হলো, তারা যদি এই হেবা বাতিলের জন্য আবেদন দায়ের করে এবং পদক্ষেপ নেয়, তাহলে খুব সহজেই তারা এখন এই হেবা বাতিল করে দিয়ে সেই জমি উদ্ধার করে নিতে সক্ষম হবে। তো প্রিয় ভিউয়ার্স, যদি কেউ এভাবে হেবা দলিল অনুযায়ী মালিকানা লাভ করে সেটা নামজারি করার মাধ্যমে খতিয়ানও রেডি করে ফেলে, তাহলে কিন্তু ওই খতিয়ান অনুযায়ী সে জমির মালিকানা ধরে রাখতে সক্ষম হবে না। তৃতীয় পর্যায়ে ওসিয়তনামা দলিল। সাধারণত ওসিয়তনামা দলিলটা হচ্ছে এমন, অর্থাৎ কোনো একজন ব্যক্তি তিনি যদি মনে করে যে তিনি কাউকে ওসিয়ত করবে, তাহলে অবশ্যই এখানেও 3টে শর্ত আছে। 1 নম্বরে যে শর্ত, ওই ব্যক্তি চাইলে তার সমস্ত সম্পত্তির 1/3 সে কাউকে ওসিয়ত করে দিতে পারবে। দ্বিতীয় যে শর্ত, অবশ্যই যাকে ওসিয়ত করছে তার সাথে তার মানে তিনি মারা যাবার পর সে তার সম্পদের মালিক হবে এমন সম্পর্ক নেই, অর্থাৎ সে রক্তের সম্পর্কের হতে পারে, এমনকি বৈবাহিক দিক থেকেও সম্পর্কের হতে পারে, কিন্তু বিষয়টি এরকম সে মারা যাবার পর সে সম্পত্তি পাবে না এমন ব্যক্তিকে ওসিয়ত করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে সে মারা যাবার পর সম্পত্তি পাবে এমন ব্যক্তিকে আবার সে ওসিয়ত করে দিয়েছে, তাহলে সেটা আইনগতভাবে অসিদ্ধ হয়ে গেল বা আইনগতভাবে অবৈধ হয়ে গেল। আরও একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে ওসিয়ত ওই ব্যক্তি জীবিত অবস্থায় চাইলে একাধিক ব্যক্তিকে করতে পারে, তবে শর্ত অনুযায়ী তিনি মৃত্যুর পূর্বে সর্বশেষ যাকে ওসিয়ত করেছিল সেই ব্যক্তি ওই ওসিয়ত হোল্ডার অনুযায়ী জমির মালিকানা লাভ করবে। এখন যে ব্যক্তিকে ওসিয়ত করা হয়েছে দেখা যাচ্ছে যে তাকে 1/3 যে লিমিটটা আছে সেই লিমিট ক্রস করে তিনি ওসিয়ত করেছে, এমন যদি হয়ে থাকে তাহলে ওই ব্যক্তি মারা যাবার পর তার ওয়ারিশেরা যারা আছে তারা চাইলে কিন্তু খুব সহজেই ওই ওসিয়তনামা দলিল বাতিলের জন্য মামলা দায়ের করতে পারবে এবং খুব সহজেই তারা ওসিয়তনামা দলিল বাতিল করে জমির মালিকানা ফেরত নিতে সক্ষম হবে। অর্থাৎ কোনো ব্যক্তি দেখা যাচ্ছে উনি 60% জমির মালিক, এখন তিনি চাইলে কিন্তু সর্বোচ্চ 1/3 অর্থাৎ 20% পর্যন্ত ওসিয়ত করতে পারবে। দেখা যাচ্ছে যে উনি 20%-এর জায়গায় হয়তো 25% বা 30% তিনি ওসিয়ত করে দিয়েছে, কিন্তু লিগ্যাল 20 পর্যন্ত। উনি মারা যাবার পর যে ব্যক্তিকে ওসিয়ত করা হয়েছে তিনি যদি ওই দলিল অনুযায়ী নামজারিও করে ফেলে, অর্থাৎ একটা খতিয়ানও যদি প্রস্তুত করে ফেলে, তাহলে এখন যে ব্যক্তি থেকে ওসিয়ত করা হয়েছে তিনি মারা যাবার পর তার ওয়ারিশ যারা রয়েছে তারা চাইলে বাড়তি যে অংশটা ওসিয়ত হয়েছে, যেটা ওসিয়তের অন্তর্ভুক্ত নয়, অবৈধ, সেই অংশটা ওনারা চাইলেই কিন্তু বের করে নিতে সক্ষম হবে। চতুর্থ পর্যায়ে অংশের থেকে বেশি পরিমাণে বিক্রয় করেছে এবং সেই জমি ক্রয় করার মাধ্যমে যারা নামজারি করে নিয়েছে, এই ধরনের খতিয়ান অনুযায়ী যারা জমির মালিকানা লাভ করেছিল পূর্বে এবং এখনো পর্যন্ত ধরে রেখেছে মালিকানাটা, তাদের এখন মালিকানা ছেড়ে দিতে হবে। এখানেও বিষয়টা এরকম, সাধারণত উত্তরাধিকার যে সম্পত্তিগুলো, এই উত্তরাধিকার সম্পত্তিতে এ ধরনের সমস্যা বেশি হয়। অনেক ব্যক্তি আছে উত্তরাধিকার দিক থেকে যতটুকু সম্পত্তি পাওয়ার কথা সে তার থেকে বেশি পরিমাণ সম্পত্তি বিক্রয় করে দিয়েছে। অনেক ভাইয়েরা আছে বোনদেরকে বঞ্চিত করে, এমনকি ভাইয়েরাও অন্য আরেকজন ভাইকে বঞ্চিত করে এভাবে হয়তো বেশি পরিমাণে সম্পত্তি বিক্রয় করে নিতে পারে। যদি সে সম্পত্তি সে বিক্রয় করে নেয় এবং যার কাছে বিক্রয় করেছে সে যদি জমিটা ক্রয় করে দলিলও করে নেয়, এমনকি খতিয়ান অর্থাৎ নামজারিও যদি প্রস্তুত করে ফেলে, তাহলেও ওই অংশের ভিতরে অন্য যে ওয়ারিশের অংশ রয়েছে বা অন্য যে ওয়ারিশের হক রয়েছে সেই ব্যক্তি যদি জীবিত অবস্থায় বর্তমানে পদক্ষেপ নেয় তাহলেও সে উদ্ধার করে নিতে পারবে। এমনকি সে যদি মারা যাবার পর তার পরবর্তী ওয়ারিশ যারা, উত্তরাধিকার যারা, তারাও যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে তাহলে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন বা ভূমির ব্যবহার সত্ত্ব আইন এবং দলিলজার জমিদার আইনের মাধ্যমে খুব সহজেই কিন্তু সে তার এই অংশ যেটা অন্য আরেকজন ওয়ারিশ বিক্রয় করে দিয়েছে সেই অংশটা সে উদ্ধার করে নিতে পারবে। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, উত্তরাধিকার সম্পত্তিতে প্রতিটা ইঞ্চিতে সকলের অংশ রয়েছে। 100 বছর পূর্বের ঘটনাও যদি এমন হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি কখনো ওই ওয়ারিশের সম্পত্তি বা ওই ওয়ারিশের হক তাকে বঞ্চিত করতে পারবেন না, অর্থাৎ সে তার হক উদ্ধার করে নিতে সক্ষম। পঞ্চম পর্যায়ে খাস জমি ক্রয় করার মাধ্যমে যারা খতিয়ান প্রস্তুত করেছে। সাধারণত খাস জমি সরকারের পক্ষ থেকে বন্দোবস্ত প্রদান করা হয় 99 বছরের জন্য, এবং যারা বন্দোবস্ত পায় তারা এই খাস জমি বন্দোবস্ত নেওয়ার অর্থ হচ্ছে তারা ব্যবহার করতে পারবে কিন্তু বিক্রয় করতে পারবে না। অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তি আছে তারা অর্থের প্রয়োজন পড়লে এই খাস জমি আবার বিক্রয় করে দেয়।
এভাবে যদি কেউ খাস জমি বিক্রয় করে দেয় এবং সেই ব্যক্তি যদি ক্রয় করার মাধ্যমে যদি ইল্লিগালি যদি খতিয়ান প্রস্তুত করে ফেলে, তাহলে মনে রাখবেন যে ওই খতিয়ানের কোনো বৈধতা নেই, ওই খতিয়ানের কোনো স্বীকৃতি নেই, অর্থাৎ ওই খতিয়ান বাতিল। ওই খাস জমি সরকার চাইলে যে কোনো সময় রিটার্ন নিয়ে নিতে সক্ষম হবে। ষষ্ঠ পর্যায়ে ভুলক্রমে তৈরিকৃত বা ভুলক্রমে হওয়া রেকর্ডীয় খতিয়ান। সাধারণত অনেক সময় দেখা গিয়েছে যে এসএ রেকর্ডে এমন ভুল হয়েছে, আবার আরএস রেকর্ডে এমন ভুল হয়েছে। জমির প্রকৃত মালিকদের নামে রেকর্ড না হয়ে অন্য ব্যক্তিদের নামে ভুলক্রমে রেকর্ড হয়ে গেছে। এটার অর্থ এই নয় যে আপনি জমির মালিক হয়ে গেলেন। এভাবে যদি কারোর নামে রেকর্ড হয়ে যায়, তাহলে সে ওই রেকর্ড খতিয়ান অনুযায়ী জমিটা ততক্ষণ পর্যন্ত ধরে রাখতে সক্ষম হবে যতক্ষণ পর্যন্ত প্রকৃত মালিক যারা তারা রেকর্ড বাতিলের জন্য কোনো মামলা দায়ের না করে, এবং মামলা দায়ের করার পরে কোর্ট থেকে যতক্ষণ পর্যন্ত জয়লাভ করে ওই রেকর্ড সংশোধন করে নিয়ে না আসছে। তো প্রিয় ভিউয়ার্স, মনে রাখবেন যাদের প্রকৃত মালিকানার ডকুমেন্টস রয়েছে, রিকোয়ারমেন্টস রয়েছে, তারাই কিন্তু জমির মালিক, আর তাদের মালিকানা থেকে কখনো বঞ্চিত করা যাবে না। তারা 10 বছর পরেও যদি পদক্ষেপ নেয়, তাহলে রেকর্ড সংশোধন করে খুব সহজেই তারা তাদের জমির মালিকানা ফিরে নিতে সক্ষম হবে এবং ওই খতিয়ান বাতিল করে দিতে সক্ষম হবে। সপ্তম পর্যায়ে জোর জবরদস্তির মাধ্যমে বা জোর জবরদখলের মাধ্যমে যারা পূর্বে জমির মালিকানা লাভ করেছিল। অনেক ব্যক্তি আছে পূর্বে ক্ষমতার অপব্যবহার করে বা পেশি শক্তি ব্যবহার করে বা অন্য কোনো ইল্লিগাল ভূমি দস্যুতা সৃষ্টি করার মাধ্যমে যারা পূর্বে জমির মালিকানা লাভ করেছিল এবং হয়তো ইল্লিগালি দলিলও তৈরি করে নিয়েছে জালিয়াতির মাধ্যমে। এভাবে জাল বা ভুয়া দলিল তৈরি করার মাধ্যমে যারা খতিয়ান প্রস্তুত করে নিয়েছিল, এখন তাদের মালিকানা ছেড়ে দিতে হবে। কেননা প্রকৃত মালিক যারা তারা ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের মাধ্যমে যখনই পদক্ষেপ নেবে, খুব সহজেই তারা এই জালিয়াতির মাধ্যমে তৈরিকৃত দলিলের মাধ্যমে হওয়া খতিয়ান বাতিল করে দিয়ে তারা তাদের জমি রিটার্ন বা ফেরত নিতে সক্ষম। তাহলে প্রিয় ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে 7 শ্রেণীর খতিয়ান অনুযায়ী এখন জমির মালিকানা ধরে রাখা যাবে না। যারা পূর্বে মালিকানা লাভ করেছিল, এখন তাদের মালিকানা ছেড়ে দিতে হচ্ছে।